বিপ্লবের এই জায়গাতে ইসলামী ছাত্র শিবির সবসময় চেষ্টা করেছে বিপ্লবটাকে ধারণ করার জন্য, এবং ইসলামী ছাত্র শিবির কখনোই ক্রেডিটের রাজনীতি পছন্দ করেনি। ইভেন জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের কতজন সদস্য বা সাথী শহীদ হলো বা কতজন কর্মী সেখানে আহত পঙ্গুত্ব বরণ করলো, এই হিসেবটি ইসলামী ছাত্র শিবির কখনো জাতির সামনে দেয়নি, বা এইটা নিয়ে আমরা কখনো অরিডও নাই। আমরা মনে করেছি যে 15 বছর যে ফ্যাসিজম ছিল, সে ফ্যাসিজম থেকে জাতিকে মুক্ত করার জন্য সর্বস্তরের জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই পরিবর্তনটা এই দেশে হয়েছে, এবং যে সহস্রাধিক মানুষ এখানে জীবন দিয়েছে তার মধ্যে 250 ছিল মাত্র ছাত্র। এর মধ্য দিয়ে অনেকেই ছিল যারা কৃষক, যারা দিনমজুর, তারা খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এই মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীর অংশগ্রহণে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। সুতরাং যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের সবার ক্রেডিটটাই এই বিপ্লবের জন্য রয়েছে। আমরা মনে করি এই বিপ্লবের মূল্যায়নটা হচ্ছে নতুন একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, স্বজনপ্রীতিমুক্ত, ইনসাফ এবং ন্যায়ের একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই যাত্রাটা স্টার্ট হলো। এবং আমাদের এই চেতনা, জুলাইয়ের এই আকাঙ্ক্ষাটা আমরা বিপ্লবের নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এটার একটা পূর্ণতা কিছু হতে যাচ্ছে, এবং জনগণ সেই পক্ষেই রায় দিবে যারা এই দেশের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। এই পরিবর্তনটা নিঃসন্দেহে একটা বড় ধরনের শিফটিং আমাদের জন্য। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথম ইসলামী ছাত্র শিবির তার প্যানেল সহ বিজয় অর্জন করেছে, কিন্তু এর আগেও এই ইলেকশনে ছাত্র শিবির অংশগ্রহণ করেছিল। তখন অপপ্রচার, মিডিয়া ট্রায়াল, সন্ত্রাসী হামলা, সে সময় আমাদের অনেক ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, কারাগারে গিয়েছে, ইলেকশন করতে দেয়নি, বয়কট করতে হয়েছিল। এই ঘটনাগুলো 90-এর দশকে ঘটেছিল। ছাত্র সংসদ নির্বাচনে 80-র দশকে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরপরই, 77 সালে প্রতিষ্ঠার পরপরই যে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে, এই ছাত্র সংসদ নির্বাচন কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে বা যেখানেই ইলেকশন হয়েছিল সেখানে ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করেছিল। এবং 90-এর দশক বা 80-র দশকেও আপনারা দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, বিএল কলেজ, খুলনা বিএল কলেজ, কমার্স কলেজ থেকে শুরু করে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ক্যাম্পাসে তখন ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছিল। তখনকার সময়ের জন্য এটা ছিল ভূমিধস বিজয়। এই জনপ্রিয়তা বা আমাদের কর্মপদ্ধতি ছাত্ররা প্রতিষ্ঠার পর থেকে যেভাবে অন করেছিল, এর এগেইনস্টে গিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন একসাথে হয়ে এবং বিদেশি শক্তিগুলো একসাথে হয়ে ইসলামী ছাত্র শিবিরকে দমিত করার জন্য তারা এজেন্ডা নিয়ে নেমেছিল। আমাদের ভাইদেরকে তখন শহীদ করা হয়েছে, মিডিয়ায় আমাদের নামে অব্যাহত অপপ্রচার, প্রপাগান্ডা চালানো হয়েছে। ক্ষমতাসীন যারা ছিল তারা আমাদেরকে একের পর এক গ্রেপ্তার করা, আমাদের মৌলিক অধিকারগুলো থেকে আমাদেরকে বিরত রাখার জন্য যা চক্রান্ত করার সব কিছুই তারা করছে। এর ফলশ্রুতিতে মানুষের মাঝে আমরা আমাদের কথাগুলো বলতে পারি নাই, ছাত্রদের কাছে আমাদের দাওয়াতটা আমরা ফ্রিলি পৌঁছাতে পারি নাই, আমাদের কর্মসূচিগুলো আমরা ক্ষুদ্র পরিসরে করেছি, বৃহৎ পরিসরে করতে পারি নাই বা করতে দেয়া হয় নাই। এই জায়গা থেকে যখন জুলাই বিপ্লবটা সংগঠিত হলো এবং ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবে ওতপ্রোতভাবে যে সহযোগিতা করেছে, এর পরবর্তীতে এসে বিগত 1.5 বছর ধরে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে তাদের যে স্বাভাবিক কার্যক্রম এগুলো করতে পেরেছে, কিছুটা সক্ষম হয়েছে। এবং শিক্ষার্থীদেরকে আমরা বোঝানোতে সক্ষম হয়েছি যে আমাদের নামে যে মিথ্যাচার করা হয়েছে এটা স্রেফ আমাদেরকে মানুষের থেকে আলাদা করা এবং ডিহিউম্যানাইজ করার জন্য একটা গভীর চক্রান্ত ছাড়া আর কিছুই না। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের কর্মসূচি দেখেছে, যাদের তারা সহপাঠী হিসেবে দেখতো তাদেরকে যখন দেখেছে তারা ইসলামী ছাত্র শিবির করে, তাদের উপরে তারা আস্থা রেখেছে, তাদের চরিত্র, তাদের কর্ম, তাদের লেনদেন, তাদের আচরণগুলো এবং আমাদের কমিটমেন্টগুলো এগুলো শিক্ষার্থীরা ওন করেছে, যার ফলশ্রুতিতে এই বড় ধরনের শিক্ষার্থীদের আমাদের পক্ষে সাপোর্ট এটা সংগঠিত হয়েছে। এবং আমরা এটা মনে করেছি এটাই একটা আমাদের সংগঠনের একটা কর্মের সৌন্দর্য, যে সৌন্দর্যটা শিক্ষার্থীরা উপভোগ করে, যে নোংরা রাজনীতি, সন্ত্রাস এবং অস্ত্রের যে রাজনীতি এই দেশে চালু রয়েছে ক্যাম্পাসগুলোতে, এই রাজনীতির এগেইনস্টে একটি নতুন বাংলাদেশ একাডেমিক বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার পক্ষেই শিক্ষার্থীরা রায় দিয়েছে। এবং আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের কার্যক্রমগুলো আমরা শতভাগ বাস্তবায়ন করছি, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যা কমিটমেন্ট দেই নাই তার চাইতেও বেশি কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমি মূলত সংগঠনে পারিবারিকভাবে আসার কোনো সুযোগটা আমার ছিল না, কারণ আমার পরিবার বা আমার
আত্মীয় স্বজন, নিকট আত্মীয় কেউই এরকম সংগঠনের সাথে কখনো জড়িত ছিল না। সংগঠনের একটা মৌলিক কার্যক্রম হচ্ছে দাওয়াতি কার্যক্রম, যেটা আমাদের সংগঠনের মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্যগুলো আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিই। সেই আলোকে আমার কাছেও আমি যখন মাঠে খেলতে যেতাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, পড়াশোনা করার পরে সে আমাদেরকে টার্গেট করে মূলত ইসলামের দাওয়াত, নামাজের কথা, কোরআন পড়ার কথাগুলো, এই অনুভূতিগুলো জাগ্রত করার জন্য তৎকালীন সময়ে ছাত্র শিবিরের ভাইরা প্রচুর চেষ্টা করছে। যদিও আমরা খুব বেশি এগুলোর প্রতি সিরিয়াস ছিলাম না। ধারাবাহিকভাবে যখন তাদের দাওয়াত প্রাপ্ত হলাম, তাদের প্রোগ্রামে যেতাম, ছাত্র শিবির সম্বন্ধে প্রশ্ন করতাম, অনেক মিথ্যাচার আমরা জানতাম ছাত্র শিবিরের ব্যাপারে, রক কাটে, তারা হচ্ছে সন্ত্রাস করে। কিন্তু আমরা যখন তাদের সাথে মিশলাম, আমি যখন মিশেছি, তখন আমি দেখছি যে টোটালি যা বলা হয় এগুলা মিথ্যা এবং অপপ্রচার ছাড়া আর কিছুই না। এরপরে ধীরে ধীরে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি, তার বই পড়া, তার লক্ষ্য, আদর্শ, তার কার্যক্রমগুলো দেখে এই সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া। ব্যক্তিগত দাওয়াতের জায়গা থেকে হয়তো প্রত্যাশা অনুযায়ী আমাদের ভাইরা করতে পারছেন না, কারণ অনেক রাজনৈতিক এঙ্গেজমেন্টের একটা কার্যক্রম বা আমাদের ম্যাসিভ স্কেলে বড় বড় কিছু প্রোগ্রাম থাকার কারণে ব্যক্তির দাওয়াতের জায়গাটা কমে যেতে পারে কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেশন দিতে না পারার কারণে। তবে ওভারঅল আমাদের সমর্থক বৃদ্ধি এবং ম্যাসিভ স্কেলে স্টুডেন্টদের এঙ্গেজমেন্টটা এবং ছাত্ররা সরাসরি এসে ছাত্র শিবিরের কাছে তাদের সম্বন্ধে জানা এবং দাওয়াত গ্রহণ করা, এগুলোর পরিমাণ অনেক বেড়ে গেছে এবং সেগুলো শুধু বাড়ে না, এটা 4 গুণ 5 গুণ পর্যন্ত বেড়ে গেছে আগের তুলনায়। আমাদের সংগঠনের যিনি আসেন তাকেই রিপোর্ট রাখতে হয় সংগঠনের নিয়মিত, এবং রিপোর্টের মধ্যে গুরুত্ব সহকারে একটা কলামকে পর্যালোচনা করা হয়, সেটা হচ্ছে একাডেমিক অধ্যয়ন, কতটুকু আমরা করলাম। আমার খুব মনে পড়ে যে আমি সংগঠনে আসার আগে আমাদের রেজাল্টের অবস্থা খুব বেশি ভালো ছিল না, বা ক্লাসে কখনো 1 রোল 2 রোল বা এরকম করারও সুযোগ আমার ক্লাস 8-এর আগে কখনো হয় নাই। কিন্তু ছাত্র শিবিরে আসার পরে ভাইয়েরা প্রতিনিয়ত দেখা হলেই লেখাপড়ার কথা বলতো এবং লেখাপড়ার গুরুত্ব বোঝাতো। তখন আমি মনে করতাম যে আমি অনার্স করব, আমাদের পাশে বাড়ির পাশে যে কলেজ, এইটাকেই অনেক বড় কিছু মনে করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমাদের কোনো ধারণা বা ইউনিভার্সিটির পড়াশোনার ব্যাপারগুলোতে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। তখন প্রযুক্তির এত উৎকর্ষতাও সাধিত হয়নি, তথ্য অ্যাভেলেবেল ছিল না। তো ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছে, কিভাবে ভালো রেজাল্ট করতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো শিখিয়েছে। এবং আমাদের বৈঠকগুলো যখন হতো তখন লেখাপড়ায় ভালো করলে তাদেরকে পুরস্কারও দেওয়া হতো, অ্যাপ্রিসিয়েট করা হতো। এ থেকে পড়াশোনার প্রতি একটা চমৎকার আগ্রহ, উদ্দীপনাও যেমন তৈরি হয়, আবার আমরাও যে সময়গুলো অপব্যয় করি, আমাদের বন্ধুবান্ধব অন্যরা যে সময়গুলো আড্ডা দিয়ে, তারপরে টিভি দেখে সময় নষ্ট করতো, আমরা সেই সময়গুলোকে সংগঠনের দাওয়াতি কাজ, আমরা ভালো কাজের জন্য আমাদের সময়গুলো ব্যয় করতাম, যার ফলে আমাদের লেখাপড়ায় কোনো ধরনের ঘাটতি হতো না। আবার আমরা অতিরিক্ত যে সময়গুলো সেগুলো আমরা পরিকল্পিতভাবে ব্যয় করতে পারতাম। না, এটা এটা আমাদের তালিম তৈরির কোনো সংগঠন না। আমরা ইসলামের বেসিক নলেজটা আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করার জন্য চেষ্টা করি, এবং ব্যক্তি জীবনে এটা তার অনুসরণ যেন সে করে, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য যেন বুঝে, হালাল মেনে চলে, হারাম থেকে বিরত থাকে এবং সুন্নাতি জীবনযাপন করে। এই জন্য আমাদের এই সংগঠনটা। আলেম তৈরির জন্য তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, তারাই এটা আলেম তৈরি করে থাকে। ইসলামী ছাত্র শিবির কাজ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সর্বক্ষেত্রে। তো এই ইউনিভার্সিটিগুলো তো আলেম তৈরির ক্ষেত্র না, আলেম তৈরির যে ক্ষেত্রগুলো আছে সেখানেও ইসলামী ছাত্র শিবির কাজ করে, এবং যারা মাদ্রাসায় পড়ছে তাদের ভিতর থেকে জ্ঞান অর্জন করে তারা তার অবদান রাখছে, আলেম হচ্ছে, কন্ট্রিবিউশন রাখছে। আমাদের টার্গেট সমাজের আমূল পরিবর্তন করে দেয়া। এই আমূল পরিবর্তনটা হতে হবে একজন বিজনেসম্যানের ক্ষেত্রেও, একজন চাকরিজীবীর ক্ষেত্রে সে সততা অবলম্বন করবে, ঘুষ এবং দুর্নীতির সাথে থাকবে না। একজন ব্যক্তি সে হচ্ছে প্রশাসনে জব করছে, সেখানে গিয়ে সে সততা প্রতিষ্ঠা করবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে আমরা মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে দেব এবং আমাদের সর্বক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করব। এক্ষেত্রে আলেম তৈরির বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা যারা মাদ্রাসায় পড়ছি অথবা যারা মাদ্রাসায় পড়ে না তাদেরকেও এমন জ্ঞান আমরা দেই যাতে একজন মানুষ আলিম বা ফাজিল বা কামিল পড়াশোনার পরে যে জ্ঞান অর্জন করতে পারে। ইসলামী ছাত্র শিবিরের সদস্য সিলেবাস অধ্যয়ন করলে কেউ যদি পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে এটা অধ্যয়ন করে, একজন কামিল পাস মুহাদ্দিস বা মুফাসসিরের যতটুকু জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে একাডেমিক্যালি, সেই অর্জনটুকু আমাদের সিলেবাসের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। সুতরাং এগুলো ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে, তার জ্ঞানটা কোন পর্যায়ে সে নিয়ে যেতে পারবে। আমরা আমাদের জায়গা থেকে উৎসাহ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি। আমরা মনে করছি যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক যে প্রেক্ষাপট,
যেখানে প্রায় 6,44,00,000 মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করে, যেখানে পিওর আনএমপ্লয়েডের সংখ্যা প্রায় 30 লক্ষ, যেখানে শিক্ষিত বেকারের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা যে দেশের ভিতরে খেয়াল করছি যে প্রিকশনারি আনএমপ্লয়েড রেট অথবা এখানে পিওর আনএমপ্লয়েডের সংখ্যা, ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা, আন্ডার আনএমপ্লয়েডের সংখ্যা অনেক অনেক বেশি, এবং জনগণের বেসিক নিডস পূরণের জন্য যে ধরনের আয় উপার্জন করা দরকার অধিকাংশ মানুষই তা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের এই মানুষের মধ্যে একটা সাস্টেনেবল পরিবর্তনের জন্য সর্বক্ষেত্রে ডেভেলপমেন্টটা প্রয়োজন একাডেমিক জায়গা থেকে, এবং শিক্ষার্থীদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে দেশের জন্য এবং জাতির জন্য, সমাজের জন্য। শুধুমাত্র একাডেমির লেখাপড়ার মধ্য দিয়ে নয়, কারিগরি শিক্ষায় নিজেদেরকে অনবদ্য দক্ষ করে এই জাতিকে গড়ে তোলা দরকার। দ্বিতীয় হচ্ছে, সমাজে যে ধরনের অপকর্মগুলো প্রচলিত আছে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, সিন্ডিকেট, সম্পদের মানে অযাচিত ব্যবহার, এরপরে হচ্ছে পুঁজিবর্তিতার কারণে সম্পদ কুক্ষিগত করে রাখা। আমাদের সমাজে বড় আর একটা সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের প্রচণ্ড ঊর্ধ্বগতির এবং রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপের কারণে যে ধরনের অ্যানার্কি সিচুয়েশন, যে ধরনের কিশোর গ্যাং যা তৈরি হচ্ছে, সমাজে সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমরাই আগামীর বাংলাদেশ হব ইনশাআল্লাহ।